এক্সিট পোল যে সবসময় ভুল হবে এমনটা নয়, কিছু ক্ষেত্রে কিন্তু ঠিকও হয়ে যায়। আবার এটাও সত্য কথা, ভীষণভাবে সত্যি এটা, যে এক্সিট পোল পশ্চিমবঙ্গে অন্তত কন্ডাক্ট করা ভীষণভাবে একটা জটিল বিষয়। এই বাঙালিরা সহজে নিজেদের মতামত কাউকে কিন্তু বলতে চান না। তাদের সেই যে ইমিটেশনের গয়না, সেটা আজ সেই কুকুরের গলায় যে বড় বড় মালা থাকে, মানে চেইন থাকে, সেই চেইনে রূপান্তরিত হচ্ছে। আর কর্মীরা তাদের কর্মীর জায়গাতেই রয়েছে, তারা আর কিন্তু নেতা হতে পারছেন না। এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেসে। নমস্কার। 2 দফায় নির্বাচন সম্পন্ন হয়েছে। এখন আমরা সকলেই অপেক্ষায় রয়েছি যে কখন নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে, কবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। আর সেই যে 1, 2 দিন 3 দিন, সেটা যেন 1, 2, 3 বছর হয়ে যাচ্ছে। মানুষের অপেক্ষার কিন্তু বাঁধ ভেঙে যাচ্ছে। এক্সিট পোলের পর এক্সিট পোল আপনারা হয়তো দেখছেন, আর সেই এক্সিট পোলগুলোতে বিজেপিকে এগিয়ে রাখা হচ্ছে। অনেকেই বলছেন বিজেপিকে তো সেই 2021 সালেও এগিয়ে রাখা হয়েছিল। আরে বাবা, ফলাফল তো করতে হবে, তারা তো ফলাফলই করতে পারেন না, সেই 2 ডিজিটে গিয়ে আটকে যায়। এইভাবে বিজেপির বিরুদ্ধে যারা বিরোধীরা রয়েছেন তারা মন্তব্য করছেন। কিন্তু আগামীতে কি হয়, রাজনীতি সম্ভাবনা শিল্প, কে বলতে পারে বিজেপি ক্ষমতায় চলে আসছে প্রায় 150-র বেশি সিট নিয়ে? এমন তো হতেই পারে। আর যদি ধরুন বিজেপি 130টা সিট পাচ্ছে, তবে দাঁড়িয়ে ওই ধরুন আরও 20টা বিধায়ক যদি তারা এদিক ওদিক থেকে জোগাড় টোগাড় করতে পারেন, সেটা কিন্তু আপনাদের কাছে অস্বাভাবিক কিছু মনে হবে না। এর অতীতে দেখা গিয়েছে যে প্রচুর বিধায়করা এমন রয়েছেন যারা মন্ত্রিত্বের লোভে বলুন বা বলুন কোনো কারণবশত বিজেপিতে জয়েন করে গেছেন। এটা তেতো হলেও সত্য। কিন্তু মানুষের ভালো কোনটাতে হচ্ছে, সেটাই বর্তমানে দাঁড়িয়ে লাখ টাকার প্রশ্ন। যেই সরকারে আসুক না কেন, আগামী দিনে যুবক যুবতীদের স্বার্থ কারা রক্ষা করবেন? আগামী দিনে এই যে ভাতার বদলে চাকরির কনসেপ্ট কারা আনবে? এটাই হচ্ছে লাখ টাকার প্রশ্ন। নমস্কার, আমি মানিক মণ্ডল, আপনারা দেখছেন ভারতীয় বাঙালি ইউটিউব চ্যানেল। প্রতিবেদনের শুরুতেই আপনাদের বলে রাখি, বিজেপি কিন্তু অলরেডি জিতে গিয়েছে। এক্সিট পোল এমনটাই বলছে, 6টা এক্সিট পোলের মধ্যে 5টাতেই বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। এবার প্রশ্ন হলো, এক্সিট পোল কি মেলে? এক্সিট পোলের যে স্ট্যাটিস্টিক্সগুলো, তারা যেভাবে অঙ্ক কষে এই এক্সিট পোল তৈরি করে, মানুষের কাছ থেকে যে ওপিনিয়নগুলো নেন বা তারা কাকে ভোট দিয়েছেন এটা শোনার চেষ্টা করেন, সবটা মিলিয়ে তো এক্সিট পোল। কিন্তু এক্সিট পোলের যে বাস্তবতা, সেটা কতটা? 2021 সালে কি হয়েছিল, 2019 সালে কি হয়েছিল? তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারংবার বলা হচ্ছে, কুণালবাবু বলছেন এক্সিট পোল, সেটা আবার কি? 2021 সালে কি হয়েছিল? সে সময় দাঁড়িয়ে একটা ঝড় তুলে দেওয়া হয়েছিল, বিজেপি ক্ষমতায় আসছেন। কিন্তু কি দেখা গেল? তৃণমূল কংগ্রেস 200-র বেশি আসন নিয়ে ক্ষমতায় চলে আসলেন। এই হচ্ছে এক্সিট পোলের পরিণতি। কিন্তু আমাদের এটা ভুলে গেলে চলবে না, 2019 সালের লোকসভা ভোট, সে সময় 42-42 পুরো পশ্চিমবঙ্গে একটাই হুঙ্কার চলছিল। কিন্তু যখন এক্সিট পোল বেরোচ্ছিল ভোট শেষ হওয়ার পরবর্তীতে, তখন দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস হাসছে। মানে তারা বলছেন বিজেপি এই সংস্থাগুলোকে টাকা দিয়ে কিনে ফেলে এক্সিট পোলগুলো করাচ্ছে। কিন্তু দেখা গেল পরবর্তীতে বিজেপি কিন্তু প্রায় 19টা সিট পেল। এতে করে এটা স্পষ্ট হলো, এক্সিট পোল যে সবসময় ভুল হবে এমনটা নয়, কিছু ক্ষেত্রে কিন্তু ঠিকও হয়ে যায়। আবার এটাও সত্য কথা, ভীষণভাবে সত্যি এটা, যে এক্সিট পোল পশ্চিমবঙ্গে অন্তত কন্ডাক্ট করা ভীষণভাবে একটা জটিল বিষয়। এই বাঙালিরা সহজে নিজেদের মতামত কাউকে কিন্তু বলতে চান না। অনেকটা ঘুরিয়ে পেঁচিয়ে ওই ইনুয়েন্ডুর মতো বলা হয়ে থাকে, মানে আসলটা বলবেন না। প্রকারান্তরে তাদেরকে কোনো মিথ্যে কথাও হয়তো বলে দিতে পারে, তাদেরকে মিসলিডও করে দিতে পারে। বাঙালির মধ্যে এই ক্ষমতা রয়েছে। কার্যত আপনি চায়ের দোকানে গিয়ে একটি ব্যক্তির কাছে ক্যামেরা সহ যদি জিজ্ঞেস করেন, তবে তো কোনো উত্তর পাবেনই না। যদি আপনি চালাকি করে শুনতে যান যে কে জিতেছেন বা আপনি কাকে ভোটটা দিয়েছেন, আগামীতে আপনি কাকে সরকারে দেখতে চান, অনেক রকমের ঘুরিয়ে পেঁচিয়েই আপনি বলুন না কেন, কিন্তু এই বাঙালিকে আপনি কিন্তু সেই মিসলিড করতে পারবেন না, বরং বাঙালি আপনাকে মিসলিড করে ফেলবেন। সুতরাং এক্সিট পোলের উপরে ভরসা করাও যেতে পারে, আবার নাও করা যেতে পারে। কিন্তু পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, সেটার উপরে আমাদের ভরসা করতেই হবে। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, আজকের দিনে দাঁড়িয়ে যে বাচ্চাটি জন্মাচ্ছে, তার মাথায় প্রায় 76,000 টাকার মতো করে ঋণ থাকছে। মানে
পুরো পশ্চিমবঙ্গে 7 লক্ষ কোটি টাকার মতো করে একটা ঋণ হয়েছে। এক্স্যাক্ট নাম্বার আমি এখন বলতে পারছি না, কিন্তু এর আশেপাশেই হবে। এবার আপনি বলুন, পশ্চিমবঙ্গে কি খুব একটা ভালো পরিস্থিতি রয়েছে? যদি থেকে থাকতো তবে হয়তো এক্সিট পোলও আলাদা কথা বলতো, উন্নয়ন যদি হতো তবে এতগুলো ভোট পড়তো না। আর বর্তমানে দাঁড়িয়ে একটা কথা বলতেই হচ্ছে, ভবিষ্যতে তৃণমূল কংগ্রেস না বিজেপি জিতবেন সেটা না হয় সময় বলবে, কিন্তু ইলেকশন কমিশন অলরেডি জিতে বসে আছেন। কারণ আমাদের যে পঞ্চায়েত নির্বাচনগুলো হয় পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে, কতগুলো মৃত্যু হয়, কত মানুষ শহীদ হন। এই ভাঙড়ে দাঁড়িয়ে 7 জন পঞ্চায়েত নির্বাচনে তাদের পরিবারগুলো হারিয়ে ফেলছেন 7 জনকে। আপনারা ভাবলে অবাক হবেন, এবারও অনেকগুলো কিন্তু পটকাবাজি উদ্ধার হয়েছে সেই ভাঙড় থেকে, তাও আবার বারংবার তৃণমূল নেতার বাড়ির পেছন থেকে, তৃণমূল নেতার বাড়ির ভেতর থেকে, তৃণমূল নেতার বাড়ির থেকে 1 কিলোমিটার দূরের থেকে। মানে এই যে বোমা উদ্ধার, এই যে কালী পটকা উদ্ধার, এইগুলো কি কালী পুজোর জন্য স্টক করা হচ্ছিল? হয় এগুলো ভোট পরবর্তী হিংসার কারণে মজুত করা হচ্ছিল, নয়তো এইগুলো দিয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি, আইএসএফ বা বাম সমর্থিত যারা ক্যান্ডিডেট রয়েছেন তাদের বাড়িতে হামলা করার প্রয়াস নয় তো, নাকি তাদের কর্মীদেরকে হামলা করার প্রয়াস? সবটাই প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়ে রয়েছে। তবে আপনি যদি ষাটোর্ধ্ব কোনো ব্যক্তির কাছে গিয়ে জিজ্ঞেস করেন যে এবারকার নির্বাচন কি কিছুটা আলাদা হলো, মানুষের মধ্যে এতটা স্পন্টেনিয়াস ভাবে তারা যে ভোটটা দিতে এলেন, এটা কখনো কি দেখা গিয়েছিল? এই পরিমাণে ভোটদান কি কখনো হয়েছে? অন্তত এবারকার ইলেকশনে সেই যে একটা পরিস্থিতি, কান্নাকাটি, বাড়িতে দাঁড়িয়ে কেউ কারোর ছেলেকে হারাচ্ছেন, কেউ বাবাকে হারাচ্ছেন, কেউ ভাইকে হারাচ্ছেন, এই ঘটনা কিন্তু পশ্চিমবঙ্গে আজ অন্তত হয়নি। এবং এইগুলো সব ঘটনা দেখে সবচেয়ে বেশি যদি কেউ দুঃখিত হয়ে থাকেন, তবে সেটা কিন্তু তৃণমূল কংগ্রেস নয়, সেটা হলো পশ্চিমবঙ্গের মেইন স্ট্রিম মিডিয়া। এখন তারা ভীষণভাবে হতাশ। তারা দেখছেন মানুষ তো আর আমাদের এই টেলিভিশনে চোখ রাখছেন না, মানুষ ইউটিউব চ্যানেলগুলোতেই স্বাভাবিক পরিসংখ্যানগুলো দেখছেন। তো এতে করে দেখা যাচ্ছে সবচেয়ে বেশি হতাশ হয়েছেন বাংলার মেইন স্ট্রিম মিডিয়া। এই ইলেকশন কার্যত ঐতিহাসিকও বটে। আপনারা তুলনা করতে পারেন ইউনাইটেড স্টেটসের সেই প্রেসিডেন্সিয়াল ইলেকশনের সঙ্গে, যেটা 1860 সালে হয়েছিল। সেই সময় আব্রাহাম লিঙ্কন, যিনি রিপ্রেজেন্ট করছিলেন রিপাবলিকান পার্টিকে, এবং তিনি কার্যত সেই যে একটা স্লেভারি সিস্টেম ছিল তার বিরোধিতা করতেন। সে কারণে তার কিন্তু যে জীবন, সেই জীবনটাও তিনি বাজি দিয়েছেন। এই আব্রাহাম লিঙ্কন শেষ পর্যন্ত সেই অ্যান্টি স্লেভারি ক্যাম্পেইন কিন্তু সফল করেছিলেন। এই যে সাউথ আফ্রিকায় জেনারেল ইলেকশন হয়েছিল 1994 সালে, সে সময় বর্ণপ্রথা ছিল, সমস্ত বর্ণের মানুষেরা ভোট দিতে পারতেন না। যারা সাদা নন, অর্থাৎ হোয়াইট নন, তারা কিন্তু ভোটাধিকার প্রয়োগ করতেন না, মানে করতে পারতেন না বলা ভালো। এইবার 1994 সালে তারা ভোট প্রয়োগ করলেন, এবং যেটা দেখা গেল, সর্বপ্রথম নেলসন ম্যান্ডেলা, যিনি প্রথম ব্ল্যাক প্রেসিডেন্ট হলেন, এবং ইনি কার্যত 27 বছর প্রিজনে ছিলেন, কারাবন্দী ছিলেন। এছাড়াও ইলেকশনের আগে পর্যন্ত এখানে অ্যাপার্থিড নামক এক ধরনের প্রথা টাইপের চলতো, যেখানে যে সিটিগুলো ছিল, শহরগুলো ছিল, শহর থেকে যাদের রং সাদা নয় তাদেরকে শহরের বাইরে রাখা হতো, কার্যত তাদেরকে চিরুনি তল্লাশি করে তাদেরকে সেই শহরে ঢুকতে দেওয়া হতো, এবং বেরোতেও একই পদ্ধতিতে দেওয়া হতো। তারা কিছু নিয়ে চলে যাচ্ছেন না তো, তারা ঢুকছেন কেন? কাজ করতে ঢুকছেন, কিন্তু তাদেরকে সেই হোয়াইটদের পাশে রাখা যাবে না। এই যে বর্ণপ্রথা সেখানে ছিল। 1860 সালে সেই ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্সিয়াল ইলেকশন, যেখানে স্লেভারি একটা বড়সড় ইস্যু ছিল। পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে কি স্লেভারি কোনো ইস্যু নয়? প্রকারান্তরে ইনডাইরেক্টলি তো এই পশ্চিমবঙ্গেও স্লেভারি চলছে। যারা তৃণমূল কংগ্রেসের কর্মীরা রয়েছে, তারা এতদিন তৃণমূল করে কি পেলেন? সেই যে বড় নেতা তাদের পিছে পিছে ঘোরা, এবং ঘোরার পরে দেখা যাচ্ছে তারা সেই গরিব থেকে গরিব হচ্ছেন, কিন্তু যারা নেতা রয়েছেন তাদের কানে গুঁজে রাখা বিড়ি এখন সিগারেটে রূপান্তরিত হয়েছে। তাদের সেই ভাঙাচোরা সাইকেল আজ যেন ফরচুনারে রূপান্তরিত হচ্ছে। তাদের সেই যে ইমিটেশনের গয়না, সেটা আজ সেই কুকুরের গলায় যে বড় বড় মালা থাকে, মানে চেইন থাকে, সেই চেইনে রূপান্তরিত হচ্ছে। আর কর্মীরা তাদের কর্মীর জায়গাতেই রয়েছে, তারা আর কিন্তু নেতা হতে পারছেন না। এই পরিস্থিতি তৃণমূল কংগ্রেসের, এবং স্লেভারি শুধু তৃণমূল কংগ্রেসের কর্মীরা করছেন না, সাধারণ মধ্যবিত্ত যুবক যুবতীরা করছেন।
যারা কার্যত চাকরির কারণে রাজ্য ছেড়ে চলে যাচ্ছেন। সবটা মিলিয়ে নির্বাচনের ফলাফল কিন্তু হবে। মানুষ শুধুমাত্র সেই 1500 টাকায় বিক্রি হয়ে যায় না, মানুষ শুধুমাত্র সেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকায় বিক্রি হয়ে যায় না, মানুষের মনের কোণে একটা ছাপ রেখে যাওয়ার মতো ঘটনা ঘটে গিয়েছিল, সেই আরজিকরের ঘটনা, মানুষ সেটাও কিন্তু ভোলেনি। সবটা মিলিয়ে অপারেশন সিন্দুরও একটা গুরুত্বপূর্ণ ঘটনা হয়েছিল। সেই বাংলাদেশের দীপু দাসের কথাও আমাদের ভুলে গেলে চলবে না। সবটা এই ইলেকশনের ভোট বাক্সে একটা বড় প্রভাব ফেলবে। আপনারা সংখ্যার দিক থেকে দেখুন না, 2011 সালে যখন মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসলেন তখন তিনি কত পার্সেন্ট ভোট পেয়েছিলেন? তিনি কেন সেই সময় দাঁড়িয়ে ক্ষমতায় আসলেন? নিশ্চিতভাবে অ্যান্টি ইনকামবেন্সি কাজ করেছিল, নিশ্চিতভাবে মানুষের মনের কোণে বামদের প্রতি একটা বিতৃষ্ণা কাজ করেছিল। সেই 2011 সালে 84.33% ভোট পড়েছিল। এটা রেকর্ড ভোট ছিল পশ্চিমবঙ্গের ইতিহাসে। কেন পড়েছিল এত ভোট? কারণ মানুষ বাইরে বেরিয়ে এসেছেন, তারা মনে করেছেন একটা পরিবর্তনের প্রয়োজন রয়েছে। আদেও কি পরিবর্তন হয়েছিল? সে সময় দাঁড়িয়ে কর্পোরেট স্টাইলে হেভিওয়েটরা সুস্বাদু দুর্নীতি চালাতেন, সেই দুর্নীতি যেন দালালেরা গাভীর মতো চড়ছিলেন, সেই পরিস্থিতি হয়ে গিয়েছিল। আর বর্তমানে দাঁড়িয়েও একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এই যে 93% ভোট, এটা দেখে কোথাও না কোথাও মাননীয়াও চমকে গিয়েছেন। এত মানুষ বাইরে বেরিয়ে এসে ভোটটা দিতে পারলেন? ইলেকশন কমিশন তার কাজগুলো এতটা ভালোভাবে কিভাবে করলেন? মাননীয়াও তাই বলছেন 226-এর বেশি সিট আমরা পার করব। এবং তিনি আরও বলছেন যে বিজেপি এক্সিট পোলগুলো সংস্থাগুলোকে কিনে ফেলেছেন এবং তার দ্বারাই তারা এই ধরনের সমীক্ষা চালাচ্ছে। আপনারা ভাবলে অবাক হবেন, 51 লক্ষ ভোটার কম হয়েছে, মানে 2021 সালের তুলনায় 51 লক্ষ ভোটার কমে গিয়েছে। এসআইআর হলো আপনারা জানেন, কিন্তু দেখা যাচ্ছে 30 লক্ষেরও বেশি ভোট আগের বারের তুলনায় পড়েছে। এবার আপনি বুঝুন, এর মানে অনেকগুলো থাকতে পারে। আপনারা বলতে পারেন ছাপা ভোট পড়েছে। কোত্থেকে ছাপা ভোট পড়লো? কোনো ছাপা ভোট পড়েনি। তৃণমূল কংগ্রেসের কোনো কর্মী বা নেতারাই বলতে পারবেন যে ছাপা ভোট পড়েছে। এই শান্তিপূর্ণ নির্বাচনকে যারা বিঘ্নিত করার চেষ্টা করেছেন তারা কারা? তাদেরকে চিহ্নিত করে আবারও পরবর্তী নির্বাচনগুলোতে যে জেলে, আগে থেকে জেলে পড়া, সেটা যেন হয়, নইলে পরে আবারও সেই শান্তি শৃঙ্খলা কিন্তু তারা বিঘ্নিত করবেন। দেখুন, এই যে 30 লক্ষের অধিক মানুষের ভোট দেওয়া এক্সট্রা, এটা কেন হলো? কারণ দেখা যাচ্ছে মানুষ বাইরে বেরিয়েছেন। যারা 2021 সালে ভোট দেননি, যারা 2024 সালেও ভোট দেননি, তারাও বাড়ির থেকে বেরিয়েছেন। কারণ কোথাও না কোথাও মনে হয়েছে যে এবার কিন্তু জল অনেকটা দূরে এগিয়ে গিয়েছে, এবার জলের স্রোতটাকে কিছু দিয়ে আটকাতে হবে। সবটা মিলিয়ে বলা ভালো, আগামী দিনে যে ইলেকশনের রেজাল্ট আসবে, সেখানে বিজেপি যদি জেতেন, তবে দাঁড়িয়ে তাদের মুখ্যমন্ত্রী নির্বাচনের ক্ষেত্রেও একটা ভীষণভাবে কিন্তু সেই কনফ্লিক্ট বা দ্বন্দ্ব লক্ষ্য করা যেতে পারে। কারণ একদিকে রয়েছে শ্রমিক ভট্টাচার্য, যিনি বলে থাকছেন যে তার কোনো মোহ মায়া নেই, তিনি কোনো রকমের পদের লোভ করে না। কোথাও না কোথাও তিনি সত্যিই বলছেন, কারণ অতীতে তিনি কিন্তু দলবদল করেনি। তিনি যে পাল্টিবাজ, এটাও কিন্তু কোনো রকমের উদাহরণ নেই। তার যে চরিত্র, মানে রাজনৈতিকভাবে তার চরিত্র কিন্তু ভীষণভাবে স্বচ্ছ। এর পাশাপাশি দিলীপ বাবু রয়েছেন এবং শুভেন্দু অধিকারী রয়েছেন। সুকান্ত মজুমদারের নাম কিন্তু এখন কার্যত পিছের সারিতে যাচ্ছে, কারণ উনি কেন্দ্রীয় মন্ত্রী রয়েছেন, সুতরাং ওনার নাম এবার বাদ যাচ্ছে। কিন্তু যদি কোনো কারণবশত তৃণমূল কংগ্রেস ক্ষমতায় চলে আসেন, তবে দাঁড়িয়ে সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপমুখ্যমন্ত্রী করা হবে না, এটাও আপনি বলতে পারবেন না। কিন্তু সেটা যদি তারা ক্ষমতায় আসেন, ক্ষীণ হয়ে পড়ছে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা। আপনাদের কি মতামত? তারা কি ক্ষমতায় আসতে পারবেন, নাকি একটা পরিবর্তন লক্ষ্য করা যাবে, নবান্নের রং বদলে যাবে গেরুয়া রঙে? সবটা নিয়ে আপনাদের মতামত নিশ্চিতভাবে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আপাতত অসংখ্য ধন্যবাদ।